আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেকচার নম্বর 16তম লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে তাহারে পড়ে মনে কবিতার পার্ট 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই কবিতাটি আমাদের প্রথম পর্বে অন্তর্ভুক্ত রয়েছে। অত্যন্ত চমৎকার একটি কবিতা, যেটির লেখক হচ্ছেন সুফিয়া কামাল। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা সংক্ষেপে লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব, তারপর এই কবিতার পাঠ বিশ্লেষণ করব, তারপর এই কবিতার অর্থাৎ তাহারেই পড়ে মনে কবিতার পার্ট 2তে আমরা গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের দিব, যা তোমাদের পরীক্ষার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থীরা, সুফিয়া কামাল, যিনি বাংলা সাহিত্যের মুসলমানদের মধ্যে অর্থাৎ নারী আন্দোলনের একজন অন্যতম অগ্রদূত হিসেবে আখ্যায়িত হয়েছেন। আমাদের বাংলা সাহিত্যের নবজাগরণের অগ্রদূত যিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পরেই যে নারীটির সবচেয়ে বেশি অবদান, তিনি হচ্ছেন সুফিয়া কামাল, যিনি 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। প্রিয় শিক্ষার্থীরা, এই কবি যখন লেখালেখি করেন তৎকালীন সময় ছিল একেবারে রক্ষণশীল সমাজ। ঠিক সেই সময়টাতে নারীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, তৎকালীন সময়ের সমাজ এটা চায়নি। তার ফলশ্রুতিতে এই নারী কিন্তু তেমনটা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হতে পারলেও তিনি কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, এবং স্বশিক্ষায় শিক্ষিত হয়ে তিনি আমাদের বাংলা সাহিত্যে এবং নারীদের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। ঠিক তেমনিভাবে তার কিছু উল্লেখযোগ্য বই রয়েছে, যেমন সাজের মায়া, যে সাজের মায়া কাব্যগ্রন্থ থেকেই আমাদের তাহারেই পড়ে মনে কবিতাটি অন্তর্ভুক্ত করা রয়েছে। এছাড়া তার আরও উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। তার সবচেয়ে উল্লেখযোগ্য বই সেটি হচ্ছে স্মৃতিকথা, 71-এর ডায়েরি, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের সময় যে স্মৃতিচারণমূলক কিছু কথা তিনি সেই ডায়েরিতে অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীতে সেটি 71-এর ডায়েরি হিসেবে প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতটুকুই লেখক পরিচিতি সম্পর্কে জানলে হবে। তবে তার একটি উপাধি রয়েছে, জননী সাহসিকা। পরীক্ষায় মাঝে মাঝে আসে যে জননী সাহসিকা হচ্ছে কার উপাধি, এটি হচ্ছেন আমাদের সুফিয়া কামাল। প্রিয় শিক্ষার্থীরা, তাহারে পড়ে মনে এই কবিতাটি আসলে কোথা থেকে নেওয়া হয়েছে এই সম্পর্কে এখন আমরা জানব। আমাদের সুফিয়া কামালের অন্যতম কাব্যগ্রন্থ সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। তবে এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা বিন্যাস থাকবে 8+10, অর্থাৎ এখানে 8 মাত্রা থাকবে এবং 10 মাত্রা থাকবে। প্রথম পর্বে 8, দ্বিতীয় পর্বে 10 মাত্রা থাকবে। তোমরা এতটুকুই জানো, তোমাদের পরীক্ষায় কিন্তু আসে যে এই কবিতাটি কোন মাত্রাবৃত্ত ছন্দে রচিত, না অক্ষরবৃত্ত না স্বরবৃত্ত, এগুলো কিন্তু আসে। এই জন্য মনে রাখবে এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই কবিতাটি লাইন বাই লাইন বিশ্লেষণ করব। এই বিশ্লেষণ থেকে তোমরা যা জানতে পারবে, যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন, সেই সাথে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন এবং সৃজনশীলের জন্যও কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে। তাহলে চলো আমরা দেখি তাহারেই পড়ে মনে। তাহারেই পড়ে মনে, তাহারেই জিনিসটা কি আসলে, অর্থাৎ এটার একটু প্রেক্ষাপট জেনে নেই। যে আমাদের সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন, তিনি 1932 সালে মারা যান। ঠিক শীতের সময় মারা যান তিনি, শীতকাল সেই সময়। ঠিক শীতের সময় মারা যাওয়াতে সেই শীতকালটা কবি কোনোভাবেই বলতে পারেন না। একদা কবি ভক্ত, অর্থাৎ এখানে আমরা দেখব এই কবিতাটি হচ্ছে নাটকীয়তার গুণে একটি শিল্পঋদ্ধ কবিতা, এছাড়া সংলাপ নির্ভর একটি কবিতা এটি। এই কবিতায় দেখতে পাই যে সুফিয়া কামাল এবং তার একজন ভক্ত রয়েছে, সেই ভক্তের সাথে কথোপকথন, অর্থাৎ একেবারে ডায়লগের মতো একটি কবিতা। এখানে আমরা একদিকে দেখতে পাই কবি সুফিয়া কামাল, অন্যদিকে দেখতে পাই যে কবি ভক্ত। এই কবি ভক্ত এবং সুফিয়া কামালের সাথেই একটা ডিসকাশন হচ্ছে। এই ডিসকাশনটাই আসলে পরবর্তীতে মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে এটি প্রকাশিত হয়। তারপরে সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি অন্তর্ভুক্ত করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তাহারে পড়ে মনে, এখানে কবি সৈয়দ নেহাল হোসেন অর্থাৎ কবির যে হাজব্যান্ড, তিনি মারা যাওয়ার পরে বারবার তার কথাটাই মনে পড়ছে। এই তার স্বামীর কথাটাই তিনি প্রকৃতির সাথে মানব মনের যে একটা অফুরন্ত ভালোবাসার উৎস তৈরি হয়, এই জিনিসটি কিন্তু তিনি এখানে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। একটু খেয়াল করো, প্রথমেই কবি ভক্ত কবিকে বলছেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। অর্থাৎ হে কবি নীরব কেন, ফাগুন হচ্ছে ফাল্গুন মাস। হে কবি নীরব কেন,
ফাল্গুন যে এসেছে ধরায়, ধরায় শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। কবি ভক্ত কবিকে বলছে, হে কবি আপনি তো চুপচাপ কেন, ফাল্গুন মাস এসেছে পৃথিবীতে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায়, অর্থাৎ কবি ভক্ত বলছে বরিয়া মানে বরণ করে, লবে না মানে নিবে না, তব কি বন্দনায়, অর্থাৎ এই বন্দনা মানে হচ্ছে কবির সাহিত্যকর্ম। কবি ভক্ত বলছে এই যে বসন্তকাল এসেছে, বসন্তকালটাকে বরণ করে তুমি কি তোমার সাহিত্যে এগুলো, তোমার বসন্তকালের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই জিনিসগুলো কি তোমার কাব্য কবিতা গান এগুলো কি উপস্থাপন করবে না। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, অর্থাৎ একটা জিনিস খেয়াল করবা, যে সমস্ত লাইনে দেখবে সে, এই সে যুক্ত লাইনগুলো কিন্তু কবির কথা। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, অর্থাৎ কহিল সে স্নিগ্ধ আখি তুলি, স্নিগ্ধ মানে হচ্ছে আমাদের চোখের যে স্বাভাবিক অবস্থায় যেরকম চাঞ্চল্য থাকা দরকার, যখন আমাদের মনটা বিষাদগ্রস্ত থাকে, বিমর্ষ থাকে, ঠিক সেই সময় কিন্তু আমাদের চোখটা একেবারে স্নিগ্ধ থাকে, ঘুম ঘুম ভাব, এরকম চোখের ভিতরে উজ্জ্বল্য বা সজীবতা খুঁজে পাওয়া যায় না। ঠিক সেরকমভাবে কবির যেহেতু মন খারাপ, সেজন্যই কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ কবি ভক্তকে কবি প্রশ্ন করছে, চারটি প্রশ্ন করছে দেখো। দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অর্থাৎ কবি তার ভক্তকে এই চারটি প্রশ্ন করছেন যে দক্ষিণা দুয়ার গেছে খুলি, দক্ষিণা দুয়ার গেছে খুলি বলতে বসন্তকালে দক্ষিণ দিক থেকে বাতাস আসে, সেই বাতাসে ঘরের দরজা যে থাকে দক্ষিণ দিকের, সেই দরজা পর্যন্ত খুলে যা। তারপরে বাতাবি নেবু, নেবু মানে এখানে লেবু আর কি, আঞ্চলিক ভাষায় ব্যবহার করেছেন যে বাতাবি নেবুর ফুল কি ফুটেছে, আমের মুকুল কি দেখা দিয়েছে। তারপরে আমের মুকুল এবং বাতাবি নেবুর ফুলের গন্ধে কি বাতাসের যে গন্ধ আসে তাদের ফুল বা আমের মুকুলের গ্রাণ, সেই গ্রাণে কি প্রকৃতির যে পরিবেশ সেটা কি আকুল হয়েছে, কবি ভক্তকে প্রশ্ন করছে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু অনেক সময় অনুধাবন হিসেবে আসবে। দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অর্থাৎ কবি তার সবচেয়ে প্রিয় মানুষটিকে হারানোর পরে যে তার হৃদয়ের যে দগ্ধ বা বিদগ্ধ, এইরকম অস্থির চঞ্চল নিয়ে কবি একেবারে উদাসীন। এখানে কবির উদাসীন্যতাই কিন্তু সুন্দরভাবে উপস্থাপন হয়েছে। তারপরে খেয়াল করো, এখন কবি ভক্ত কবিকে বলছেন, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করছে, বসন্তকাল এসেছে তুমি এখনো দেখনি। কহিলাম, অর্থাৎ কবি ভক্ত বলল, কেন কবি আজ এমন উন্মনা তুমি, যে হে কবি আজকে তুমি কেন তো অন্যমনস্ক, কেন তোমার এত উদাসীন ভাব, আজকে কেন তুমি এত অমনোযোগী। কোথা তব নবপুষ্পশ্বাস, কোথায় তোমার সেই নতুন নতুন যে ফুলের সজ্জিত ফুল দিয়ে তুমি বরণ করে নেবে বসন্তকালকে, আর তোমাকে দেখা যাচ্ছে উদাসীন। কহিল সে সুদূরে চাহিয়া, অর্থাৎ কবি বলছে সে যুক্ত লাইনগুলো কিন্তু কবির কথা। কহিল সে সুদূরে চাহিয়া, অনেক দূরে চেয়ে বলল, অলকের পাথার বাহিয়া, অর্থাৎ অলকের পাথার, অলকের মানে হচ্ছে দৃষ্টিগোচর, যা দেখা যায় না। আমরা যে তাকাই, যে তাকানোর যে আমাদের দৃষ্টিসীমা রয়েছে, সেই দৃষ্টিরও অগোচরে পাথারে বাহিয়া, পাথার হচ্ছে সমুদ্র। কবি বলছেন অলকের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। অর্থাৎ কবি তার ভক্তকে জিজ্ঞেস করছেন যে এই যে যেদিকে আমার দৃষ্টি পর্যন্ত পৌঁছায় না, ঠিক সেই সমুদ্র থেকে তরিতার এসেছে কি, আর বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। যে বসন্তকাল যে এসেছে, আমি তো এই তরি এসেছে কিনা বা আগমনী গান বেজেছে কিনা বা আমাকে তো ডাকে নাই, আমি তো এগুলো শুনি নাই, এই জন্য আমি তার কোনো সন্ধান রাখিনি। অর্থাৎ বসন্তকালকে তিনি কখন এসেছে এটা তিনি কোনো খোঁজখবর রাখেনি। কহিলাম, অর্থাৎ কবি ভক্ত বলছে, কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজো গীতি। কবিকে অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, হে কবি তুমি তুমি তোমার কিছু গান রচনা করো না।
বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। অর্থাৎ কবি ভক্ত কবিকে অনুরোধ করছে, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, রিকোয়েস্ট করে বলছি, বসন্তকালের প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কিছু জিনিস তুমি তোমার গান বা কবিতায় উপস্থাপন করো। কহিল সে মৃদু মধু স্বরে, কবি বলতেছে মৃদু স্বরে, নাই হলো না হোক এবারে। তখন বলল, যাক, আমি যেহেতু লেখি নেই, এবার আর কিছুই লিখবো না, যা হবার হয়েই গেছে, বসন্ত তো এসেই পড়েছে। আমার গাহিতে গান বসন্তেরে আনিতে ধরিয়া, রোহিণী সে ভুলিনি তো এসেছে তো ফাগুন সরিয়া। অর্থাৎ আমি যে গান লিখব, আমি যে গান গাইব, বসন্তকে যে আমার সাহিত্যকর্মে উপস্থাপন করব, এর জন্য তো বসন্তকাল আমার জন্য ওয়েট করেনি বা অপেক্ষা করেনি। ঠিকই তো ফাল্গুন মাসকে স্মরণ করে বসন্তকাল চলে এসেছে। এটা কিন্তু কবির একটু চাপা ক্ষোভ কবি ভক্তকে বলছেন। তারপরে খেয়াল করো, কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই। অর্থাৎ কবি ভক্ত কবিকে বলছে যে ওগো কবি, তুমি কি তাই অভিমান করেছ, তুমি কি রাগ করেছ? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। অর্থাৎ যাই হোক, তারপরেও তো সে বসন্তকাল এসেছে, তাই বলে কি বসন্তকালকে তুমি এভাবে ব্যর্থ করে দিবে? এটা হচ্ছে কবি ভক্তের একটা কিন্তু অনুযোগ, অর্থাৎ একটা অভিমান সুলভ কবিকে বলছে যে তাই বলে কি এভাবে বসন্তকালটাকে তুমি ব্যর্থ করে দিবে? বসন্তকালের কোনো কিছুই কি তুমি তোমার কাব্য বা তুমি তোমার গানে কিছুই লিখবে না? কহিল সে পরম হেলাই। অর্থাৎ কবি খুব অবহেলায় বলছে, বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাখে। বলছে ব্যর্থ হবে কেন, বসন্তকাল কেন ব্যর্থ হবে? গাছের শাখায় কি ফুল ফুটেনি? পুষ্পরতি লোভে কি ঋতুর রাজন। ঋতুর রাজন বলতে বসন্তকালকে বলা হয়েছে। আমরা জানি বসন্তকাল হচ্ছে ঋতুর রাজা। কবি বলছেন যে ঋতুর রাজা বসন্তকাল কি ফুলে ফুলে ভরে ওঠেনি, সে কি ফুল লাভ করেনি? লবিনী মানে লাভ করেনি। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, যে মাধবী লতার বুকে কি গন্ধ নেই? করেনি সে অর্ঘ্য বিরোচন। অর্থাৎ অর্ঘ্য বিরোচন মানে উপহার স্বরূপ বা পুষ্পাঞ্জলি যেটাকে বলেন, যে এগুলো কি উপহার সে দেয়নি? সত্যি সত্যি প্রকৃতি কিন্তু স্বাভাবিক গতিতেই চলতে থাকে। ব্যক্তি মানুষের জন্য কিন্তু প্রকৃতি অপেক্ষা করে না। প্রকৃতি তার নিজস্ব ছন্দে বা নিজস্ব গতিতে ফাল্গুন মাস যেমনি এসেছে, ঠিক তেমনিভাবে বসন্তকাল চলে এসেছে। হোক, এখন কবি ভক্ত বলছে হোক। আমরা অনেক সময় কথাতে যখন না পারি তখন কিন্তু আমরা একটা কথা বলি, যাই হোক। ঠিক তেমনিভাবে কবির সাথে যখন যুক্তিতর্কে কবিভক্ত হেরে যাচ্ছে, তখন কবিভক্ত বলছে হোক, তবু বসন্তের প্রতি কেন এই তবু তীব্র বিমুখতা? যে যাই হোক, যা কিছুই ঘটেছে, তারপরেও তোমার এই বসন্তকালের প্রতি এত উদাসীনতা কেন, এত বিমুখতা কেন? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। তখন কবিভক্ত আরও বলছে যে এই বসন্তকাল, অর্থাৎ বসন্তকালকে ঋতু রাজা বলা হয়, এই ঋতুরাজকে তুমি কেন ব্যর্থ করে দিচ্ছ? তুমি কেন এত অবহেলা করছো? তুমি কেন এত একে নিন্দা করছো? কহিল সে কাছে সরে আসি। এতক্ষণ হয়তো দুজন একটু দূরে ছিল, এখন একটু কাছে এসে কবি তার কবিভক্তকে বলছে, কহিল সে কাছে আসে সরি, কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর, তোলে মানে নিচে, মাঘের সন্ন্যাসী। অর্থাৎ কবি এখানে শীতকাল যে রয়েছে, সেই শীতকালটাকে কুয়াশার চাদরে ঢাকা কবি শীতকালটাকে মাঘের সন্ন্যাসী বলে সম্বোধন করেছেন। অর্থাৎ কবি শীতকালটাকে কেন বারবার মনে করছেন? এর কারণ হচ্ছে শীতকালেই কবির স্বামী মারা গিয়েছেন। অর্থাৎ শীতকালটা মনে হচ্ছে যে তার কাছ থেকে যাচ্ছে না, এরকম একটি ভাব, যে মাঘ মাস চলে এসেছে তারপরেও কবি তার কবি হৃদয় থেকে কিন্তু শীত কথাটি চলে যাচ্ছে না। প্রকৃতির একটা জিনিস খেয়াল করবা, যে প্রকৃতি তো আর থেমে থাকে না। হয়তো কবির হৃদয়টা কিছুক্ষণের জন্য থেমে আছে, তার স্বামীকে ভুলতে পারছে না, বারবার একই সেই স্মৃতি উন্মোচন হচ্ছে। কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে। এই যে গিয়াছে চলিয়া, এই গিয়াছে চলিয়া মানে তার প্রিয়জন অর্থাৎ তার স্বামীর কথা বলেছেন। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। পুষ্পশূন্য দিগন্তের পথে হচ্ছে এখানে বিবর্ণ
এবং বিবর্ণ এক প্রান্তের দিকে চলে গিয়েছে, বিবর্ণ নিষ্পান প্রান্তের দিকে চলেছে। এর মানে কি? এর মানে হচ্ছে দেখবে যে শীতকালে কিন্তু গাছের পাতাগুলো সমস্ত পাতা কিন্তু ঝরে যায়, একটি পাতাও থাকে না। ঠিক তেমনিভাবে তার স্বামী তার অন্তঃসার শূন্য করে, তার অন্তরে রিক্ত করে ওপারে চলে গিয়েছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। তার স্বামীর কথাটা এখানে বলছেন, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, অর্থাৎ খালি হাতে চলে গিয়েছেন। তাহারেই পরে মনে ভুলিতে পারে না কোনো মতে। এই যে তাহারেই পরে মনে, অর্থাৎ তার স্বামীকেই বারবার মনে পড়ছে, কোনোভাবেই ভুলে থাকতে পারছেন না। এই জন্যই কখন শীত চলে গিয়ে কখন মাঘ ফাল্গুন মাস চলে এসেছে, কবি এগুলো কিছুই জানতেছেন না। প্রকৃতির ডাকে তিনি সাড়া দিচ্ছেন না। কবি ভক্ত তাকে রিকোয়েস্ট করলেও কবি ভক্তকে তিনি বিভিন্ন তার্কিক বিশ্লেষণ দিয়ে তিনি এভাবে এই কবিতাটি উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, 1932 সালে কিন্তু আমাদের সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা যান। এই জিনিসটিও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আজকে যতটুকু পড়লাম আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছ। এই কবিতা থেকে তোমরা জ্ঞান এবং অনুধাবনমূলক বেশি বেশি চর্চা করবে। সেই সাথে বিগত সালে বোর্ড পরীক্ষায় যেগুলো তোমাদের সৃজনশীল এসেছে সেই সৃজনশীলগুলো অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের তাহারেই পরে মনে কবিতার পার্ট 1 এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তাহারেই পরে মনে কবিতার পার্ট 2 নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।